দুই দিনের সফরে দুবাইয়ে প্রধান উপদেষ্টা আজ অংশ নেবেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তুলে ধরবেন বাংলাদেশের অবস্থান। উৎসব ঘিরে ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম ফুলের বাজার। আমদানি ও চাহিদা বেড়ে যাওয়ায় দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং ট্রাম্প পুতিনের 1.5 ঘন্টার ফোনালাপ। যুদ্ধের ইতি টানতে রাজি দুই নেতাই। সৌদিতে হতে পারে বৈঠক। জেলেনস্কির সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। সকালের সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। জেলায় জেলায় কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গাজীপুরে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় নিহত তরুণ আবুল কাশেমের খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ছাত্র নেতারা। হাতে হাতে মশাল, কণ্ঠে ফ্যাসিবাদ রুখে দেওয়ার স্লোগান। বুধবার সন্ধ্যার পর জেলায় জেলায় প্রতিবাদের ঝড় তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি, আওয়ামী লীগ সমর্থকদের হামলায় নিহত তরুণ আবুল কাশেমের খুনিদের দৃষ্টান্তমূলক সাজা। আবুল কাশেমকে প্রতিবিপ্লবের প্রথম শহীদ উল্লেখ করে বিক্ষোভ মিছিল হয়েছে গাজীপুরে। ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি জানানো হয় এ সময়। প্রধান কর্মসূচি হচ্ছে যে কারণে আমাদের শাহাদাত বরণ করলো আমাদের ভাই কাশেম। এই আওয়ামী ফ্যাসিজমের সকল নেতৃবৃন্দকে গ্রেফতার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছে। চট্টগ্রামে প্রতীকী কফিন মিছিল করে হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুলনায় জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। শিববাড়ি মোড় থেকে বের হওয়া মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ময়মনসিংহে টাউন হল মোড় থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন সড়ক ঘুরে জেলা স্কুল মোড়ে আয়োজন করা হয় সমাবেশ। প্রতিটি এমপি থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি সদস্য তারা এই বাংলাদেশের হত্যা, লুটপাট, এই জুলাই অভ্যুত্থানের, জুলাই বিপ্লবে তারা গুলি করেছে, আমাদের ভাইদের ভাই বোনদেরকে হত্যা করেছে। তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। 5 তারিখের পরবর্তী সময়ে প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা হত্যার বিচারের দাবিতে আমরা সর্বদাই রাজপথে আছি। যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্টদের নিষিদ্ধ না করা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ভাইয়ের আমার সংগ্রাম চালিয়ে যাব। ষড়যন্ত্র করবে যারা জুলাই আগস্টের সহযোদ্ধাদের উপর হামলা আক্রমণ চালাবে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখব। শেরপুরে কফিন মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে শহীদ মাহবুব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা। বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টকে দাঁড়াতে দেব না। যে ফ্যাসিস্ট চলে গেছে আর কোন ফ্যাসিস্ট যেন এখানে আর না আসতে পারে। মৌলভীবাজারেও বিক্ষোভ মিছিল হয়েছে। শহরের কোট এলাকা থেকে বের হওয়া মিছিল প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারানো আবুল কাশেমের গায়েবানা জানাজা হয়েছে ফেনী ও রাঙামাটিতে। হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চায় সেদিকে আপনারা পদক্ষেপ নিন। যদি আপনারা নিতে ব্যর্থ হন তাহলে বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ থেকে শুরু করে আপামর বাংলা, সারা বাংলার জনগণ রাস্তা নিয়ে পড়বে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার স্থানীয় সময় রাত 11টায় তিনি সেখানে পৌঁছান। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলউইল আল ফালাসি ডক্টর ইউনুসকে দুবাইয়ে স্বাগত জানান। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত 1 দশক ধরে দুবাইয়ে হওয়া আন্তর্জাতিকভাবে সমাদিত এই সম্মেলনের বিষয়ে অবহিত করেন। এ সময় উভয় নেতা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ইউএইর সাথে আমাদের সম্পর্ক যাতে আরো ডিপার হয় সেই জন্যই মিটিংগুলো হচ্ছে। তা অনেকগুলো ইস্যু তো আছে তাদের সাথে, আমাদের সাথে তাদের বিজনেস, ট্রেড, এগুলো সম্পর্ক বাড়ছে। আর এট দ্য সেম টাইম আপনি জানেন যে আমাদের ইউএইতে আমাদের ভিসা কিন্তু বন্ধ আছে। তো স্যার চেষ্টা করবেন যে এই বিষয়টা নিয়ে রেজ করতে এবং এই বিষয় নিয়ে কথা হবে। কমিউনিটির সাথে মিটিং তো আছেই। এবারের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের
মূল অ্যাট্রাকশন হচ্ছেন প্রফেসর ইউনূস। উনি কথা বললেন। আর আপনি জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ভারতের প্রায় এক যুগের বেশি সময় ধরে হচ্ছে, প্রতি বছরই হয়, এবং এটা ইনক্রিজিংলি অনেক ওয়ার্ল্ডের টপ লিডারদেরকে অ্যাট্রাক্ট করছে। সকালের সময় আরও থাকছে, নিলামের ঘোষণায় টনক নড়ল আমদানিকারকদের। চট্টগ্রামে এক সপ্তাহে ৩৬টি গাড়ি ছাড়, আরও ১৪টি আবেদন জমা। সরকারের কোষাগারে ১০ কোটি টাকা। বছরের পর বছর যায়, কিন্তু কমে না নওগাঁর ভূমি অফিসের বিড়ম্বনা। খাজনা খারিজ থেকে শুরু করে সব ধরনের সেবা পেতে জিম্মি থাকতে হয় প্রভাবশালী দালাল চক্রের কাছে। ভুক্তভোগীদের অভিযোগ, পদে পদে টাকা না হলে আটকে থাকে ফাইল। জেলা প্রশাসক বলছেন, হয়রানি ও দালাল মুক্ত করতে ভূমি অফিসে বাড়ানো হয়েছে নজরদারি। এস এম রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। কমিশনার ওখানে উনি আবার কাটে দিয়েছিলেন স্যারের কাছে বিচারের জন্য। এসিল্যান্ডের কাছে ৪ বছর থেকে ঘুরতেছি, লাস্ট তিনি নথিজাত করলো। আবার সেই রেকর্ড নিয়ে যাচ্ছি এডিসি অফিস, যে জায়গা থেকে শুরু করছি সেই জায়গাতেই যাচ্ছি। ২০০৯ সালে ভূমি সেবা নেওয়ার আবেদন করা নওগাঁ সদর উপজেলার আবু তালেবের ভোগান্তির এ দীর্ঘশ্বাস শুধু তার একার নয়। সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী ভূমি অফিসের নানা অনিয়ম আর অব্যবস্থাপনার শিকার হয়ে ঘুরছেন দিনের পর দিন। অভিযোগ রয়েছে, অফিস কর্মকর্তাদের নিয়োজিত দালালের বাইরে কাগজ জমা দিলেই অন্তহীন সমস্যায় ফাইল চাপা থাকে দিনের পর দিন। জমির খাজনা প্রদান, নামজারি সহ নানা ভূমি সেবা সহজ করতে চালু রয়েছে অনলাইন কার্যক্রম। ভুক্তভোগীদের অভিযোগ, সার্ভার জটিলতা সহ নানা সমস্যা দেখিয়ে বাড়তি অর্থ না দিলে মেলে না কোনো সেবা। ভূমি দস্যুর চেয়ে অনেক বড় দস্যু, তারা টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না এবং বিভিন্ন অজুহাত দেখায়। ওনারা বলে যে না, এখনো পর্যন্ত তদন্ত চলতেছে, অথবা বলতেছে যে এটা অমুকের আইডিতে আছে, অমুকের আইডি থেকে পরে আবার আসা শুনলাম তো অমুকের আইডিতে গেছে। প্রত্যেকটা ভূমি অফিসকে জিম্মি করে সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিকভাবে এবং ভয়ভীতি প্রদর্শন করে ব্যাপক হারে টাকা আত্মসাৎ করে। তবে সেবা গ্রহীতাদের কোনো হয়রানি করা হচ্ছে না দাবি ভূমি কর্মকর্তাদের। পাবলিক কেয়ার এখানে আমার আসার কোনো প্রশ্নই নাই গো। আবেদন করবে, মিউটেশন হয়ে যাচ্ছে, বাইরে থেকে আপনার অন্য আবেদন করলেন, আবার খাজনারও আবেদন করতে হচ্ছে না, এখন অটো হয়ে যাচ্ছে সব। জেলা প্রশাসক বলছেন, হয়রানি ও দালাল মুক্ত করতে ভূমি অফিসে বাড়ানো হয়েছে নজরদারি। ভূমি মালিকরা যদি নিজেরা উদ্যোগী হয়, তাহলে তো দালালদের কাছে যাওয়ার কিংবা আমাদের ভূমি কর্মকর্তাদের নিকট, ইউনিয়ন ভূমি অফিসগুলোতে কাউরের কাছে বিন্দুমাত্র কোনো অন্যায় সুবিধা দিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। অফিস সূত্র জানায়, জেলার ৯৯টি ইউনিয়নে ভূমি সেবার অফিস রয়েছে ৬১, আর বিগত অর্থবছরে ভূমি সেবা খাত থেকে প্রায় ১৩.৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে সরকার। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ। ৬ বছর ধরে ভাড়া বাড়িতে চলছে বাগেরহাট জেলা ও সদর উপজেলা রেজিস্ট্রার অফিসের কার্যক্রম। স্বল্প জায়গায় একদিকে কর্মকর্তা কর্মচারীদের কাজ করতে যেমন অসুবিধা হচ্ছে, অন্যদিকে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। পাশাপাশি নির্দিষ্ট সময় পরপর উপজেলাগুলো থেকে আনা যাচ্ছে না রেকর্ড ও বালাম বই। কর্তৃপক্ষ বলছে, স্থায়ী কার্যালয় নির্মাণে জমি অধিগ্রহণের কাজ চলছে। আলেপ টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাট শহরের মিঠাপুর মোড় এলাকায় ভাড়া ভবনে জেলা ও সদর উপজেলার রেজিস্ট্রার অফিসের কার্যক্রম চলছে। স্বল্প পরিসরে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সংশ্লিষ্টরা বলছেন, জমির কাগজপত্র নিতে ৪ তলায় উঠতে হয় সেবার প্রত্যাশীদের। এমনকি সংরক্ষণ করা হচ্ছে না কোনো রেকর্ড। অনেকের বাধ্য হয়ে যেতে হচ্ছে বিভাগীয় শহর খুলনায়। এতে বেড়েছে ভোগান্তি। অন্যদিকে ছোট জায়গায় হিমশিম খাচ্ছে নকল নবিশরাও। বছরে আমাদের ৬,০০০-এর মতো দলিল হয়, ৬,০০০-এর বেশিও হয় অনেক বছর, আবার অনেক বছর ৬,০০০ হয়। তাতে দেখা যায় অনেক দলিল পেন্ডিং হয়, তখন তো সেই রাখার জায়গা আমাদের থাকে না। মুরব্বীরা আসে, যারা ৪ তলায় এসে আপনার নকলের কাজ বা দলিল ডেলিভারি নিতে তাদের কষ্ট হয়। বাগেরহাট কয়বার সাব রেজিস্ট্রি অফিস হয়েছে, কিন্তু এখনো কেন নিজস্ব ভবন হলো না? আর এত কষ্ট কেন আমাদের? নিজেদের যদি একটা বিল্ডিং হয়, সেখানে আমরা নিজেদের মতো করে একটু বসে আমরা সুস্থ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারি। জায়গা না থাকায় নির্দিষ্ট সময় পর পর উপজেলাগুলো থেকে আনা যাচ্ছে না ইনডক্স ও বালাম বই। আমরা তাদের ওই বালাম আমাদের আনতে পারি না জায়গা স্বল্পতার কারণে, আর এই কারণে জনগণ যে আমরা সঠিক সেবা দিতে পারি না। অবশ্য কর্তৃপক্ষ বলছে, স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। ৫০ শতক জায়গা অধিগ্রহণের প্রস্তাবনা রয়েছে এবং সেটা প্রক্রিয়াধীন আছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটা পাবো, তত তাড়াতাড়ি এই ভোগান্তি থেকে জনগণকে
রেহাই দিতে পারবো। বাখেরহাট সদর সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে বছরে ৬,০০০ দলিল সম্পাদন করা হয়, আর জেলা রেজিস্ট্রার অফিস থেকে বছরে শত কোটি টাকা রাজস্ব আয় হয়। সময় সংবাদ, বাখেরহাট। মোবাইলে কথা বলার ক্ষেত্রে আন্তঃসংযোগ ফি বাবদ জমা প্রায় ৪২০ কোটি টাকা পড়ে আছে রবি ও বাংলালিংকের কাছে। এই অর্থ বিটিআরসি নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক উন্নয়নে খরচ করার কথা, অথচ গেল ৪ বছরে তহবিল থেকে কোনো অর্থই ব্যয় করেনি রবি। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নির্দেশনা না পাওয়ার দাবি করেছে অপারেটরটি। তবে কমিশনকে জানিয়ে ২০০ কোটি টাকা খরচ করেছে বাংলালিংক। বিটিআরসি বলছে তহবিলের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শুভ খানের রিপোর্ট। বর্তমানে ৮.৫ কোটি গ্রাহক নিয়ে টেলিকম খাতের প্রায় ৪৬% শেয়ার গ্রামীণফোনের দখলে। ২০২৪ সালে শীর্ষ অপারেটরটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩,৬৩১ কোটি টাকা। টেলিকম খাতে একক আধিপত্য কমাতে ২০১৯ সালে গ্রামীণফোনকে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার অপারেটর ঘোষণা করে বিটিআরসি। জিপি যাতে আর মার্কেট শেয়ার না বাড়াতে পারে সেজন্য আন্তঃসংযোগ ফি বৃদ্ধি সহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। রবি, বাংলালিংক ও টেলিটক গ্রাহকরা একে অপরের সঙ্গে কথা বললে আন্তঃসংযোগ ফি বাবদ মিনিটে ১০ পয়সা লেনদেন করে এই ৩ অপারেটর, অথচ জিপি নম্বরে কথা বললে একই ফি বাবদ এই ৩ অপারেটর থেকে গ্রামীণফোন পায় ৭ পয়সা। বাকি ৩ পয়সা আলাদা ব্যাংক হিসেবে জমা রাখে রবি ও বাংলালিংক। ২০২০ সালের জুলাই থেকে এ পর্যন্ত রবির তহবিলে ৩৪০ কোটি টাকা এবং বাংলালিংকের জমেছে প্রায় ২৬০ কোটি টাকা। বাংলালিংক বলছে এরই মধ্যে ২০০ কোটি টাকা খরচ হয়েছে, তবে অর্থ ব্যবহারের নির্দেশনা পায়নি রবি। ইন্টারকানেকশন ফিস থেকে যে সেভিংসটা আমরা করেছি, এটা কিন্তু সেভিংস, এটা কিন্তু রেভিনিউ না। এটাকে রেভিনিউ দেখানোর কোনো সুযোগ নেই, কিন্তু অনেকটা বাধ্য হয়ে আমরা আরেকটা ফান্ড থেকে টাকা ট্রান্সফার করে আরেকটা ফান্ডে আমরা রেখেছি ওই ডিরেক্টিভটা কমপ্লাই করার জন্য। যে কোনো জায়গায় খরচ করতে পারবো না, ওদের পারমিশন নিয়ে খরচ করতে হবে এবং কোন জায়গায় খরচ করতে হবে, এটা অ্যাকচুয়ালি হাস্যকর। বিটিআরসির চেয়ারম্যান বলছেন নির্দেশনা মেনে অর্থ খরচ করতে হবে অপারেটর দুটিকে। ওনাদের টাকাই ওনাদেরকেই দেওয়া হচ্ছে, কিন্তু যত্রতত্র খরচ না করে তাদেরই নেটওয়ার্ক উন্নয়নে যেন কোয়ালিটি অফ সার্ভিস, গ্রাহকের এক্সপিরিয়েন্স এটা যেন উন্নত হয়। বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা প্রায় ৪ কোটি, আর ৫.৫ কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে রবি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নিলামের ঘোষণায় অতিরিক্ত শুল্ক পরিশোধের পাশাপাশি জরিমানা দিয়ে মাত্র ১ সপ্তাহে ৩৬টি গাড়ি ছাড় করে নিয়েছেন আমদানিকারকরা। এতে সরকার রাজস্ব পেয়েছে ১০ কোটি টাকার বেশি। এছাড়া আরও ১৪টি গাড়ি ছাড় করানোর আবেদন জমা পড়েছে কাস্টমসের কাছে, অথচ বছরের পর বছর এসব গাড়ি ছাড় না করে বন্দর ছেড়ে ফেলে রেখেছিলেন সেই আমদানিকারকরাই। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরের কাজ শেডে পড়ে থাকা এসব গাড়ির মধ্যে ১০০টিকে নিলামে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু নিলাম শুরুর ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত শুল্ক ও জরিমানা দিয়ে ৩৬টি গাড়ি ছাড় করে নিয়েছেন আমদানিকারকরা। দ্রুত তারা ট্যাক্স পরিশোধ করে খালাস করে নিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট তার রাজস্ব এখান থেকে বেশি পাচ্ছে। আমরা নিলামের মাধ্যমে গেলে হয়তো দাম কিছু কম পেতে পারতাম, বাট যেহেতু রাজস্ব পরিশোধ করে তারা গাড়িগুলো খালাস নিয়ে যাচ্ছে, আমরা রাজস্বের দিক দিয়ে আমরা বেনিফিশিয়ারি হচ্ছি। বিদেশ থেকে আমদানি করা গাড়ি ছাড় না করে চট্টগ্রাম বন্দরের কাজশেডকে আমদানিকারক প্রতিষ্ঠান শোরুম হিসেবে ব্যবহার করেন বলে অভিযোগ দীর্ঘদিনের। এক্ষেত্রে আমদানিকারক সরাসরি গাড়ি ছাড় করালে বন্দর কর্তৃপক্ষ যে রাজস্ব আদায় করার সুযোগ পায় নিলামের ক্ষেত্রে তা পায় না। তবে এবার বন্দর কর্তৃপক্ষের চাপের মুখে কাস্টম হাউস নিলাম প্রক্রিয়া শুরু করলে গাড়ি ছাড় করাতে তোড়জোড় শুরু করায় টনক নড়ে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর। প্রকৃত মালিক ডেলিভারি নেয় তখন সে আমাদেরকে স্টোর রেন্টটা দিয়ে যায়, কিন্তু যখন আরেকজন থার্ড পার্টি অকশন করে ডেলিভারি নিয়ে যায় তখন আসলে সে স্টোর রেন্ট দেয় না, সে কাস্টমসকে তার যে বিড ভ্যালু সেটা দেয়। টেন্ডার বা ই অকশন যেটা আমরা বলি লাইভে চলে যাওয়া, সেখানে চলে গেলে তখন আর তার এটা নেওয়ার কোনো সুযোগ থাকবে না, তখন সে জরিমানা দিয়েও সেটা তার নেওয়ার সুযোগ থাকবে না। এই কারণে তখন যদি সর্বোচ্চ যে বিডার তার অনুকূলে গাড়ি বা পণ্য ছাড়করণ করতে হবে। ছাড় করা গাড়ির মধ্যে রয়েছে 16টি হাইব্রিড কার, 11টি মাইক্রোবাস, 8টি দামি জিপ এবং 1টি ডবল কেবিন পিকআপ। এতে রাজস্ব আদায় হয়েছে অন্তত 10 কোটি টাকা। এছাড়া কাস্টম হাউস 24 লাখ টাকা জরিমানা আদায় করে। এর বাইরে 13টি হেভাল ব্র্যান্ডের প্রাইভেট কার সহ মোট 14টি গাড়ি ছাড় করাতে কাস্টম হাউসের কাছে আবেদন জানিয়েছেন আমদানিকারক। অনেক বেশি পড়ে যাওয়ার কারণে ডিউটি এবং ইউরোপীয় ওখানে কিনা হিসেবে যখন যোগ করে তখন দেখি যে গাড়িটা বর্তমানে চালানোর উপযুক্ত হয় না, ওই দামে চালানো যায় না। সে যায় না বিদায় ওরা যা কিনছে
সেটা লস করে অন্তত ডিউটি পেমেন্ট না করে গাড়িগুলো অকশনে দিয়ে দিচ্ছে। আমদানির 30 দিনের মধ্যে গাড়ি ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। নিলামের হাক ডাক শুনেই এক সপ্তাহের মধ্যে ছাড় করে নেওয়া হয়েছে 36টি গাড়ি, আরও 14টি গাড়ি ছাড় হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে ছাড় হচ্ছে না দ্বাদশ সংসদের পালিয়ে যাওয়া 41 জন সংসদ সদস্যের জন্য বিদেশ থেকে আমদানি করা এসব পাজেরো গাড়ি। আর তাই শেষ পর্যন্ত এসব গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম বন্দরে কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। বরিশালে একটি জ্বালানি তেলের ট্রলারে আগুনের ঘটনা ঘটেছে, এতে 4 জন অগ্নিদগ্ধ হয়েছেন। স্থানীয়রা জানায় বুধবার সন্ধ্যায় যমুনা পেট্রোল ডিপো থেকে একটি ট্রলারে করে ড্রাম ভর্তি জ্বালানি তেল ও ব্রয়লার মুরগি খাবার লোড করা হচ্ছিল। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয় তেলের কয়েকটি ব্যারেল, এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ট্রলারটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়াটার বোট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টেন্ডার জটিলতায় আটকে আছে মেহেরপুর জেনারেল হাসপাতালের ওষুধ কেনা। চলতি অর্থ বছরের 7 মাস পার হলেও এখনও টেন্ডার আহ্বান করা হয়নি। এতে হাসপাতালে দেখা দিয়েছে ওষুধের সংকট, মিলছে না বিভিন্ন ভ্যাকসিনও। শিগগিরই সংকট নিরসনের আশ্বাস কর্তৃপক্ষের। বেনিয়ামিনের রিপোর্ট। হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার কক্ষে রোগীদের ভিড়। একটি ভ্যাকসিন পুশ করা হচ্ছে 4 জনকে, তবে তা বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে হচ্ছে স্বজনদের। চলতি অর্থ বছরে এখনও ওষুধ টেন্ডার হয়নি মেহেরপুর জেনারেল হাসপাতালে। এতে দেখা দিয়েছে ওষুধের সংকট। রোগীরা বলছেন হাসপাতাল থেকে খুবই কম ওষুধ সরবরাহ করা হচ্ছে, বেশিরভাগ কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। এতে বাড়ছে খরচ। নোটিশ টাঙানো হয়েছে র্যাবিক্স ভ্যাকসিন সরবরাহ বন্ধের, এতে বেড়েছে রোগী ভোগান্তি। যেগুলো আছে আপনারা দেন, যখন ফুরাই যাবে তখন আপনারা বললেন আমাদের স্টকে আর নাই, আপনারা কিনে নিয়ে আসেন, কিন্তু তারপরে ওনারা দেয়নি, আমাদের কিনাইছে। ইঞ্জেকশন ভাঙার পরে 4টা ডিভাইডেড করার পরে আপনার 2 হাতে পুশ করছে। সরকারি হাসপাতালে এসে যদি ভ্যাকসিন কিনে দেওয়া লাগে তাহলে তো ভাই এখানে আসার আমাদের কোনো মানে হয় না। 3 রকমের ওষুধ দিয়েছে আর 3 রকমের ওষুধ কিনে নিতে বলেছে। অ্যাজমার ওষুধ নিয়ে এসেছিলাম, পাইনি, আগে নিয়েছি পেয়েছি। এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালের কর্মরতদের। যেগুলো আছে ডক্টর আমাদের দিচ্ছে, প্রেসক্রাইব করছে টিকিটে, সেগুলোই আমরা রোগীদের দিচ্ছি। আর যেটা আমাদের নেই শুধুমাত্র সেটাই আমরা লিখে দিই। ক্যাটাগরি 3 যেগুলা সেগুলা ভ্যাকসিন যেমন আরআইজি ওইগুলো আছে আমাদের। অবশ্য টেন্ডার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইন্ডেন্ট দেওয়া আছে, এটা স্বল্প সময়ের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে আশা করা যায়। টেন্ডারের ব্যাপারে সুপারমার্কেটের সাথে পরামর্শ হচ্ছে, এটাও প্রক্রিয়াধীন আছে। চলতি অর্থ বছরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ওষুধ কেনার জন্য বরাদ্দ হয়েছে 4,87,00,000 টাকা। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। সকালের সময় আরও থাকছে, দেশের প্রতিবন্ধী মানুষের হার সবচেয়ে বেশি খুলনা বিভাগে। উপকূলীয় লবণাক্ততা বৃদ্ধি ও সুষম খাদ্যের অভাবকে দুষছেন গবেষকরা। সংকট নিরসনে দরকার পর্যাপ্ত গবেষণা। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে জমে উঠেছে ফুলের হাট। ক্রেতা বিক্রেতার হাক ডাকে চলছে বেচা কেনা। যশোরে গদখালি হাটে গত কয়েকদিনের তুলনায় কমেছে সব ধরনের ফুলের দাম। এই মুহূর্তে গদখালিতে আছেন রিপোর্টার জুয়েল মৃধা, যাচ্ছি তার কাছে। ফুল চাষিদের হাক ডাকে পুরো মুখরিত ফুলের রাজধানী গদখালির বাজার। আজ সকাল থেকে চাষিরা বিপুল পরিমাণে প্রচুর পরিমাণে ফুল নিয়ে বাজারে এসেছেন। বিশেষ করে গোলাপ এবং গ্যালাডিলিয়াস ফুলের যোগান খুব বেশি আজকের বাজারে, এবং চাষিরা যে দাম চাচ্ছেন আসলে সেই দামে চাষিরা ফুল বিক্রি করতে পারছেন না। এবছর শীতের ভিতরে গত 1 সপ্তাহ ধরে যে গরম পড়েছে, এই গরম পড়ার কারণে মূলত ক্ষেতের ফুল দ্রুত ফুটে গিয়েছে এবং এই ফুটে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে ফুল বাজারে চলে এসেছে। চাষিরা আরও জানিয়েছে এবছর অতিবৃষ্টির কারণে সিজনের শুরুতে কিন্তু তারা ফুল চাষ করতে পারেনি। যেহেতু সব চাষি একসময় ফুল চাষ করেছে, গরমে একসাথে ফুল ফুটে গেছে, ফলে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের যোগান, এবং এই যোগানের কারণে বসন্ত দিবস এবং ভালোবাসা দিবসকে ঘিরে যে আশায় বুক বাঁধেন চাষিরা একটি বাড়তি মূল্যে ফুল বিক্রির, সেই আশা কিন্তু ভঙ্গ হয়েছে এবার তাদের। গত কয়েকদিন ধরেই কিন্তু ফুলের বাজার অনেকটা নমনীয়।
ছিল। গতকাল কেবল ফুলের বাজার একটু চাঙ্গা হয়েছিল, কিছুটা বাড়তি দামে গতকাল ফুল বিক্রি করেছেন চাষিরা, কিন্তু আজকের বাজারটা কিন্তু একেবারে তার উল্টো। গতকাল যে গোলাপ ফুল তারা 14 টাকা করে বেচেছেন বা 10 টাকায় বেচেছেন, সেই ফুলটি আজকে 3 থেকে 5 টাকার বেশি আসলে তারা বিক্রি করতে পারছেন না। গ্ল্যাডিওলাস গতকাল বিক্রি হয়েছিল 8 টাকা থেকে 12 টাকার ভিতরে, সেই গ্ল্যাডিওলাস আজকে বিক্রি হচ্ছে মাত্র 3 থেকে 4 টাকায়। আর রজনীগন্ধা, ভুট্টা ফুল এগুলো একই দাম 3 থেকে 4 টাকার ভিতরে। এবং জারবেরা গতকাল বিক্রি হয়েছিল 16 টাকা পর্যন্ত সর্বোচ্চ, সেই জারবেরা আজকে বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা দরে। চাষিরা ফুল নিয়ে অপেক্ষায় আছেন যে দিন বেলা বাড়ার সাথে সাথে তাদের ফুলের দামটা বাড়ে কিনা, যেহেতু আজকেই শেষ দিন, ফলে ব্যবসায়ীরা কিন্তু ফুল না কিনে তারা ফিরতে পারবে না, ফলে তাদের কিন্তু ফুল নিতে হবে, সেই একটা অপেক্ষায় আছেন যাতে তারা ফুলের দামটা পান। কিন্তু সেটা আসলে পাবেন কিনা সেটা নিয়েও তারা শঙ্কিত আছে। তারা মনে করছে যে এবছর তাদের খরচ উঠানো দুষ্কর হয়ে যাবে। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে। দেশের সর্বোচ্চ সংখ্যায় প্রতিবন্ধী মানুষের বাস খুলনা জেলায়, আর সংখ্যা ও শতকরা হারে দেশের সবচেয়ে বেশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও এ বিভাগের। সংশ্লিষ্টরা বলছেন, লবণাক্ততা বৃদ্ধি, সুষম খাদ্যের অভাব সহ নানা কারণে এই অঞ্চলে বাড়ছে প্রতিবন্ধী মানুষের সংখ্যা। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। 18 বছর বয়সী সালমান রহমান, বয়সে তরুণ হলেও তার আচরণ শিশুর মতো। মায়ের হাত ধরে আসছেন বিশেষ শিশুদের স্কুলে। প্রতিবন্ধকতা থাকলেও ছেলেকে নিয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন মা। এখন আমার বাচ্চাটা অসুস্থ, আমাদের অনেক কিছুই ফেস করতে হয়। আমরা সব জায়গায় যেতে পারি না, সব ফাংশনে আমরা যাই না। ও কিছুটা লেখাপড়া শিখছে, কিছু অক্ষর জ্ঞান ওর এখন হয়েছে। আমরা চিন্তা করছি যে ভবিষ্যতে ওকে কম্পিউটারাইজ কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য, যাতে ওইটা নিয়ে ও কিছু করতে পারে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সারা দেশে 23,61,000 প্রতিবন্ধীর মধ্যে খুলনা বিভাগে রয়েছে 3,08,185 জন। এর মধ্যে সর্বোচ্চ খুলনা জেলায় 48,145 জন প্রতিবন্ধী আছেন, যার সংখ্যা ও শতকরা হিসেবে দেশের সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জনসমরি ও গৃহগণনা 2022-এর তথ্য অনুযায়ী খুলনা জেলার প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা 48,145। পার্সেন্টেজ আকারে আমরা যদি বলি, এটা 1.84%। সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা, সুপেয় পানির অভাব ও গর্ভবতীদের সুষম খাদ্যের অভাবে সন্তান প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেশি থাকে। মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব নিরসনে প্রকল্প প্রণয়ন ও আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা। আমাদের এখানে কিন্তু বিভিন্ন সময়ে সাইক্লোন, টর্নেডো এগুলো এসে থাকে, ফলে অনেক সময় দেখা যায় যে আমরা সুষম খাদ্য আমাদের এই এলাকার মানুষ গ্রহণ করতে পারে না। ঠিকমতো বেড়ে ওঠার ক্ষেত্রে সেটা অন্তরায় করতে পারে। গবেষণা থাকলে আসলে আমাদের জন্য আরো বেটার হবে, আমরা সেইভাবে এগোতে পারবো, আমরা সেইভাবে কাজ করতে পারবো। প্রতিবন্ধীদের সহায়তায় সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে দাবি সমাজসেবা অধিদপ্তরের। তাদের ভাতা, শিক্ষা উপবৃত্তি বা যে আবাসনগুলোতে তারা থাকে সেখানে জনবল, তাদের স্কুলিংয়ের ব্যবস্থা, সেখানে তাদের হাতের কাজ শেখানো হয় এবং ওরা চমৎকার হাতের কাজ করে, সেলাই হোক বা পেইন্টিং হোক, অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তারা যেগুলো করে, পারফরমেন্স খুব সুন্দর। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে খুলনায় প্রতিবন্ধীর সংখ্যা মোট জনসংখ্যার 1.84%। নানা চ্যালেঞ্জ আর সামাজিক প্রতিবন্ধকতার মধ্যেই বেড়ে উঠছে এসব শিশুরা। আপনার আমার একটু সহযোগিতা পেলেই এরাই হয়ে উঠতে পারে দেশের মানব সম্পদ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। অবিশ্বাস্য হলেও সত্য, রেলের মতো ভারী বাহনের যন্ত্রাংশ তৈরি হচ্ছে খোদ যশোরে। শুধু তাই নয়, তৈরি হচ্ছে শিল্প কারখানায় ব্যবহৃত বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ। দক্ষিণের এ জেলায় 500 প্রতিষ্ঠানে এসব পণ্য তৈরি হওয়ায় কমেছে আমদানি, সাশ্রয় হচ্ছে 600 কোটি টাকা সমমানের বৈদেশিক মুদ্রা। সরকারি পৃষ্ঠপোষকতার অনুরোধ করে আলাদা শিল্প পার্ক স্থাপনের দাবি উদ্যোক্তাদের। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোর শহরতলির রাজারহাট রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হচ্ছে রেলের বিভিন্ন যন্ত্রাংশ। আগে যা আমদানি করা হতো, শুধু তাই নয়, এখানে আরো তৈরি হচ্ছে পাথর ও ইট ভাঙা মেশিন সহ গাড়ির যন্ত্রাংশ। এমন 5 শতাধিক প্রতিষ্ঠানে নিয়মিত তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ।
শিল্পের দরকারি এসব যন্ত্রাংশের চাহিদা মেটাতে আগে আমদানি ছিল ভরসা। যশোরের হালকা প্রকৌশলী শিল্প কারখানা সেই চাহিদা মেটাতে সহায়তা করছে। এখানে তৈরি হচ্ছে 2 শতাধিক যন্ত্রাংশ। দেশ জুড়ে আছে ব্যাপক চাহিদা। রেলের সাসপেন্ড টিউব তৈরি করি, তারপরে আমরা এক্সেল ক্যাপ তৈরি করি, আমরা সিলিন্ডার তৈরি করি, বিভিন্ন আইটেমের মাল তৈরি করি। আমরা এখান থেকে বিভিন্ন মেশিন তৈরি করছি এবং বিভিন্ন কৃষি পার্টস তৈরি করছি, বিভিন্ন কৃষি মেশিনারি তৈরি করছি, যা দিয়ে দেশের আমরা 60% চাহিদা পূরণ করছি। এইগুলো ধরেন আগে বাইরের থেকে আনা লাগতো, আমরা এখন 90% আমাদের দেশেই করা সম্ভব। মডার্ন ক্যাটারিং ম্যানেজারের জন্য তারা যদি ভর্তুকি সহযোগিতা করে তাহলে আমরা এই জায়গাটা আরো উত্তর উন্নতি করতে পারবো। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির এ নেতার দাবি, এই শিল্পকে এগিয়ে নিতে শ্রমিকদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। দামি দামি মেশিনারি কিনতে হলে সরকারের সহযোগিতা ছাড়া হবে না। আমি চাই সরকার আমাদের ভর্তুকি দিক কিছু, কারণ এই ডিপার্টমেন্টে তালি আর যন্ত্রণা থাকবে না, আমরা আমদানি নির্ভর কমতে রপ্তানিতে চলে যাব। এদিকে উদীয়মান লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প প্রসারে শিল্প পার্ক গড়ে তোলার তাগিদ ব্যবসায়ী নেতাদের। এই বিটাক এখানে সম্পূর্ণরূপে যদি বাস্তবায়িত হয়, এই বিটাকের অধীনে যে মেশিনগুলো থাকবে সেই মেশিনগুলোর মধ্যে এই ক্ষুদ্র শিল্পর কাজগুলো অনেক ত্বরান্বিত এবং বিটাকের মাধ্যমে করে নিতে পারবে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির তথ্য, যশোরের হালকা প্রকৌশলী কারখানায় বছরে প্রায় 600 কোটি টাকার যন্ত্রাংশ তৈরি হয়। সময় সংবাদ, যশোর। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী ফোনালাপ করেছেন ভ্লাদিমির পুতিন। দীর্ঘ এই আলোচনায় ফলপ্রসূ হয়েছে জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প। যুদ্ধবন্ধের আলোচনা শুরু করতে সৌদি আরবে 2 নেতার বৈঠক হতে পারে বলে জানা গেছে। এদিকে পুতিনের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরই জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, চলমান সংঘাত থামাতে ইউক্রেনের ন্যাটো ভুক্তি কোনো সমাধান নয়। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন বেশ পুরনো। দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ যেন গলতে শুরু করেছে। অবশেষে দীর্ঘ নীরবতার পর হোয়াইট হাউস আর ক্রেমলিনের মধ্যে আবারও যোগাযোগ শুরু হয়েছে। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 1.5 ঘন্টার কথোপকথনের বড় সময় জুড়েই ছিল রাশিয়া ইউক্রেন সংঘাত প্রসঙ্গ। পরে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছেন তারা। রুশ প্রেসিডেন্টের সাথে আলাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেন ট্রাম্প। জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় একটি স্থায়ী সমাধানে তিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে কাজ শুরু করেছেন। আর ট্রাম্প বলেন, 2 নেতার সাথেই ফলপ্রসূ আলোচনা হয়েছে তার। We had a great call and it lasted for a long time. আমাদের একটা দারুণ ফোনালাপ হয়েছে এবং সেটা 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও আমার খুব একটা ভালো ফোনালাপ হয়। আমার মনে হয় আমরা শান্তির পথে এগিয়ে যাচ্ছি। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি চান। আমি শুধু দেখতে চাই মানুষ হত্যা বন্ধ হোক। এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে অবাস্তব বলে মন্তব্য করেন। বলেন, যুক্তরাষ্ট্রের প্রাধান্য এখন নিজের সীমান্ত সুরক্ষা ও চীনকে মোকাবেলা করা, তাই ইউরোপ কিংবা ইউক্রেনের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবেন না তারা। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরেই ট্রাম্প বলেছিলেন তিনি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান চান। 1 মাস যেতে না যেতেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আটলান্টিকের মধ্যাঞ্চলে শীতকালীন ঝড় আঘাত হানায় বরফে ঢেকে আছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড অঙ্গরাজ্য। সড়কে বরফ জমায় ব্যাহত হয় যান চলাচল। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। আরও শীতকালীন ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বর্তমান চিত্র এটি। বরফে ঢেকে আছে ঘরবাড়ি, গাছপালা, রাস্তার সবকিছু। মঙ্গলবার 2 থেকে 6 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয় মেরিল্যান্ডে। সড়কে বরফের আস্তর জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ভার্জিনিয়াতেও একই অবস্থা। বরফের চাদরে ঢেকে আছে অঙ্গরাজ্যটি, সঙ্গে অবিরাম তুষারপাত। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
মধ্য আটলান্টিকে শীতকালীন ঝড় আঘাত হানায় তৈরি হয়েছে এই বৈরী অবস্থার। সড়কে বরফের কারণে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। মঙ্গলবার স্কুল ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ভার্জিনিয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। শীতকালীন ঝড় আবারও আঘাত হানতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া বিভাগের। তুষারপাতের সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কেন্টাকি ও নিউ জার্সিতে সতর্কতা জারি করা হয়েছে। অঙ্গরাজ্যগুলোতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। রাইসা জান্নাত, সময় সংবাদ। এবছর পবিত্র হজ পালনে সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীদের জন্য বেশ কিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে সৌদি হজ ও ওমরা পালন মন্ত্রণালয়। যারা একবারও হজ পালন করেননি শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে। এবার সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে যারা একবারও হজ পালন করেননি কেবল তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে এবার। তবে হজ যাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল থাকবে। পবিত্র হজ পালনের জন্য রেজিস্ট্রেশন করতে হলে সৌদির ন্যাশনাল কার্ড অথবা প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ ভুল তথ্য দিলে তার রেজিস্ট্রেশন পুরোপুরি বাতিল করা হবে বলে জানানো হয়েছে। আর হজের প্রোগ্রাম শুরু হওয়ার পর কেউ যদি হজ করতে না চান তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না বলে নিয়মে বলা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম অনুসরণ করতে হবে। পবিত্র স্থানগুলোতে যাওয়ার সময় চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে। হজযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এসব নতুন শর্ত ও নির্দেশনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল শান্তর শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও প্রতিপক্ষ বিবেচনায় টুর্নামেন্টের শেষ তলানির দিকে থাকতে পারে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে আগের আসরের সেমিফাইনাল খেললেও প্রক্রিয়া ঠিক না থাকায় ধারাবাহিকভাবে ভালো করতে পারছে না দল। তার মতে এক্স ফ্যাক্টর নয়, দলগত পারফরমেন্সই মূল শক্তির বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বিসিবির ওয়ানডে ফরম্যাট সিরিজ আয়োজন করা উচিত বলেও মনে করেন পাইলট। প্রত্যাশার বেলুন ফুলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরছে বাংলাদেশ। টুর্নামেন্টের সবশেষ আসরের ফলাফল দেখলে অবশ্য টাইগার অধিনায়কের মন্তব্যে অবাক হওয়ার কিছু নেই। 2017 সালে সেমিফাইনাল খেলেছিল মাশরাফির দল। তবে বাস্তবতা বলছে ভিন্ন। গ্রুপ পর্বে বাংলাদেশের 3 প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে 3 দলই শিরোপার দাবিদার। তাদের বিপক্ষে জয় পাওয়া কতটা সম্ভব? আইসিসি ইভেন্টে বাংলাদেশের পরিসংখ্যান বিবেচনায় খুব বেশি আশাবাদী হওয়ার উপায় আছে কি? এই 8টা টিমের মধ্যে কিন্তু নিচের দিকে থাকবে বাংলাদেশ এবং আফগানিস্তান। বাদবাকি 6টা টিমই কিন্তু আপনার চেয়ে অনেক বেটার টিম। প্রত্যেকটা প্লেয়ার ক্লিক করে গেছে, ভালো খেলে ফেলেছে। আপনি রেজাল্ট চ্যাম্পিয়ন হয়ে গেছেন, হতেই পারেন। কিন্তু প্রক্রিয়া যদি ভালো থাকে তাহলে প্রত্যেক সিরিজে যে আপনি এরকম খেলা খেলবেন, তখন একটা ম্যাচ 2টা ম্যাচ ওইভাবে হবে না। কিন্তু দেখবেন যে প্রত্যেক সিরিজে যে আপনি এরকম ভালো খেলে বেরিয়ে আসছেন। প্রতিটি দলেই একা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যদিও শান্ত নিজ স্কোয়াডের সবাইকে দেখছেন সেভাবে। তবে সাবেক অধিনায়ক পাইলটের মতে বাংলাদেশ দলে নেই কোনো এক্স ফ্যাক্টর। টাইগারদের মূল শক্তি দলগত পারফরমেন্স। টোটাল টিম হচ্ছে আমাদের স্ট্রেংথ। আমার কাছে মনে হয় আমাদের টিমে কিন্তু বুমরার মতো বোলার নাই, কিন্তু আমাদের আছে যেটা হচ্ছে সমন্বয়। যদি ধরেন সবার কাছ থেকে আলাদা আলাদা করে আপনি কন্ট্রিবিউশনটা লাগবে। টপ অর্ডারে আমাদের যেমন আগে রান হচ্ছিল না, বাট আমার কাছে মনে হয় যে টপ অর্ডার থেকে রানটা খুবই ইম্পর্টেন্ট। 50 ওভারে খেলায় আপনার স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বোলাররা কিন্তু খুব ভালো রিদমে আছে। 7 দলের বিপিএল নিয়ে হয়েছে নানা সমালোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় এক দল কম নিয়ে বিপিএল আয়োজন করলে মেগা ইভেন্টের আগে প্রস্তুতির জন্য বেশি সময় পাওয়া যেত। সেই চিন্তা বোর্ডের ছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন পাইলট। বাংলাদেশ ম্যানেজমেন্ট বিপিএল করলো ঠিকই, কিন্তু হয়তো বিপিএল ইভেন্টকে নিয়ে চিন্তা করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে চিন্তা করেছে, কিন্তু সমন্বয় 3 মাস বা 6 মাসের একটা পরিকল্পনা, সেটা হয়তো ম্যানেজমেন্ট মিস করে গেছে আমার কাছে মনে হয়। যারা হয়তো এই পাকিস্তানের একটু বাইরে
তারা এসে বাংলাদেশে হয়তো 2টা ম্যাচ খেলে, ওয়ানডে ম্যাচ খেলে তারা ঝালাই করে হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে পারতো। সেইটা প্রক্রিয়াটা হয়তো করতে মিস করে গেছে। আমার কাছে মনে হয় যেটা করলে বাংলাদেশ টিমের জন্য আপনার একদম সুন্দর একটা প্রিপারেশন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুন্দর একটা প্রিপারেশন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মোমেন্টাম পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা সম্ভব বলেও মনে করেন পাইলট। কম্প্যাক্ট আমরা ব্যাটসম্যান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 দিনের সফরে দুবাইয়ে প্রধান উপদেষ্টা আজ অংশ নেবেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তুলে ধরবেন বাংলাদেশের অবস্থান। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।